আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। রাতে ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান। নেতানিয়াহু ও নিজেকে যুদ্ধের নায়ক বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত ফ্রান্সের। ইসরায়েল ও ফ্রান্সের মধ্যে তীব্র উত্তেজনা। ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন করল ইসরায়েল। গাজার পথে 60,000 ইসরায়েলি সেনা। ইউরোপ ও জাপান এবং কোরিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল। ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ ও অ্যাটাক সাবমেরিন মোতায়েন করল যুক্তরাষ্ট্র। জুলাই সনদে মতামত ও জমাদানের সময় বাড়ল। মাউন্ট হরমোনে বিস্ফোরণের 7 ইসরায়েলি সেনা নিহত। ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে হবে জানালো ইসি। 30 দিন কারাগারে থাকলে পদ হারাবেন প্রধানমন্ত্রী। ভারতের নতুন বিল পাস। এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট, এবার বিস্তারিত সংবাদ। রাতে ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। বুধবার রাতে 4 দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর ঢাকা সফরে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে। ঢাকা সফরে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বুধবার দিবাগত রাত 11:30টার দিকে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে এই বাণিজ্য মন্ত্রীর। তবে বৃহস্পতিবার থেকে ঢাকায় আনুষ্ঠানিক সফর শুরু হবে এবং সফরের প্রথম দিন তিনি বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ঢাকা চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। শুক্রবার সফরের দ্বিতীয় দিন তিনি চট্টগ্রাম যাবেন। সেখানে চট্টগ্রামের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চট্টগ্রাম স্টিল মিলস পরিদর্শন করবেন। আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে 2 দিনব্যাপী সাস্টেনেবল পাওয়ার 1404 নামে ক্ষেপণাস্ত্র মহড়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। বৃহস্পতিবার এই মহড়া অনুষ্ঠিত হবে। দেশটির নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ জাহাজ বিমান ইউনিট উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে 2 দিনব্যাপী এই মহড়া পরিচালিত হবে। ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি বলেছেন, দেশটির দক্ষতার উপর নির্ভর করে শুরু হচ্ছে এই মহড়া। লক্ষ্য হচ্ছে যুদ্ধ প্রস্তুতি ও জনসাধারণের আস্থা বৃদ্ধি করা এবং কর্মক্ষম পরিকল্পনা ও কমান্ড নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা ও প্রতিরোধ ক্ষমতা জোরদার করা। অস্ত্রশস্ত্র সম্পর্কে ব্যাখ্যা করেছেন, ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য স্বল্প, মাঝারি, দীর্ঘ পাল্লার বিস্তৃত পরিসরের নিখুঁত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহড়ায়। এতে ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিকে নেতানিয়াহুকে ও নিজেকে যুদ্ধের নায়ক বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রায় 2 বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছে প্রায় 80,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগ। তার সত্ত্বেও নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি থাকার সত্ত্বেও নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রক্ষণশীল রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহু ভালো মানুষ, তিনি এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি যুদ্ধের নায়ক, কারণ আমরা একসঙ্গে কাজ করছি। তিনি যুদ্ধের নায়ক, মনে হয় আমিও তাই। যদিও তাদের যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তারপর ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, তাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে। তবে তিনি আইসিসির গ্রেফতারি পরোয়ানার কথা বলছেন নাকি ইসরায়েলের চলমান দুর্নীতির মামলার কথা বুঝিয়েছেন নেতানিয়াহু সম্পর্কে তা পরিষ্কার নয়। ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত। ইসরায়েল ও ফ্রান্সের মধ্যে উত্তেজনা বৃদ্ধি। আগামী মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই পরিকল্পনার জেরে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ইহুদি বিদ্বেষকে উস্কে দেওয়ার অভিযোগ এনেছেন। এতে ইসরায়েল ও ফ্রান্সের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলএসি প্রাসাদ অর্থাৎ প্রেসিডেন্টের কার্যালয়, ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে নেতানিয়াহুর অভিযোগকে জঘন্য ও ভুল বলে অভিহিত করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্টের দপ্তরে আরো বলা হয়েছে, এখন পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বোঝার ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার সময়, বিভ্রান্তি বা অপপ্রচারের সময় নয়। ম্যাক্রোর উদ্দেশ্যে নেতানিয়াহুকে চিঠিতে লিখেছেন, গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর ফ্রান্সে ইহুদি বিদ্বেষ অনেক বৃদ্ধি পেয়েছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের বৈঠকে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গত মাসে ঘোষণা দিয়েছেন ম্যাক্রো। ইসরায়েল তখনই এই তীব্র নিন্দা জানিয়েছে। চিঠিতে নেতানিয়াহু ম্যাক্রোকে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কথা বলা ইহুদি বিদ্বেষের আগুনে ঘি ঢালার শামিল। এটা কোনো কূটনৈতিক নয়, বরং ফিলিস্তিনিকে তোষণ করা, এটা হামাসের কর্মকাণ্ডকে পুরস্কৃত করা এবং জিম্মিদেরকে মুক্ত না করে দেওয়ার ব্যাপারে হামাসের অবস্থানকে আরো শক্ত করা। ফরাসি ইহুদিদের উপর হুমকি সৃষ্টিদানকারীদেরকে সাহস বাড়াবে এবং এখন আপনার দেশের রাস্তায় যে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়েছে সেটাকে আরো উস্কে দিচ্ছে। ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন। গাজার পথে 60,000 ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ। মঙ্গলবার রাতে আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পরিকল্পনা উপস্থাপন করে তাতে সায় দিয়েছেন।
ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, মন্ত্রী ইসরায়েলি কার্টস সিটিতে সেনাবাহিনী আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন এবং এই আক্রমণাত্মক অভিযানকে গিডিনিয়ন্স চ্যারিটেবলস বি নামে ডাকা হচ্ছে। এ নামের পূর্ববর্তী আরেকটি অভিযান চালিয়েছিল আইডিএফ। তখন হামাসকে জিম্মি মুক্তিতে চাপ দেওয়ার জন্য আইডিএফ উপত্যকার 75% অঞ্চল দখল করে নিয়েছিল। কার্টস বৈঠকে আইডিএফ এর পরিকল্পনা ও প্রস্তুতির প্রশংসা করেছে এবং সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার এই পরিকল্পনার কথা জানিয়েছে। আক্রমণাত্মক অভিযানের জন্য আইডিএফ কর্তৃক প্রায় 60,000 রিজার্ভিস্ট কল আপ আদেশ জারির প্রস্তুতি চলছে। কার্টস সেনা আহ্বানের এই আদেশটিকে অনুমোদন করেছে বলে জানা যায়। ইউরোপ, জাপান ও কোরিয়ায় শ্রমিক পাঠানো হবে, এ নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল। ইউরোপ, জাপান ও কোরিয়ায় দক্ষ শ্রমিক পাঠানো নিয়ে সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, অনেক বছর ধরে আমরা অদক্ষ শ্রম বাজারের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্য হোক, মালয়েশিয়া হোক, অদক্ষ শ্রমিক যাবে, অনেকটা টাকা বেতন পাবে, প্রতারিত হবে, কেউ কেউ দেশে ফেরত আসবে। সেই জায়গা থেকে সরে এসে আমরা ইউরোপ, জাপান ও কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে জোর দিচ্ছি। ইতিমধ্যে অনেকগুলো দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি বলেন, এবছরে মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরেছেন তিনি। আসিফ নজরুল বলেন, শ্রম বাজার সম্প্রসারণের জন্য আমরা অনেকগুলো দেশের সঙ্গে চুক্তি করেছি। মধ্যপ্রাচ্যের ওমানের সঙ্গে চুক্তি হয়েছে, ইউরোপের সার্বিয়া, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, মাল্টা, এছাড়া মরিশাসে ইরাকের নতুন কর্মী পাঠানোর উদ্দেশ্য গ্রহণ করা হয়েছে। এর বাইরে সিজনাল কর্মী পাঠানোর জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রদেশের সঙ্গে চুক্তি হয়েছে। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে আইন উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগে সরকারের হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে এবং কেয়ার গিভারদের 6 মাসের ট্রেনিং এর ব্যবস্থা করে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ ও অ্যাটাক সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 36 ঘন্টার মধ্যে এই এলাকায় পৌঁছে যাবে নৌবাহিনীর 3টি অ্যাজিটাস গাইডেড মিসাইল সিস্টেম যুক্ত ডেস্ট্রয়ার, ইউএসএস গ্রেভলি, ইউএসএস জেসন ডানহ্যাম এবং ইউএসএস স্যাম্পান্স। এছাড়া মোতায়েন করা হচ্ছে P-8 মডেলের গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন ও কয়েকটি সাধারণ যুদ্ধজাহাজ। সব মিলিয়ে প্রায় 4,000 নৌবাহিনীকে পাঠানো হচ্ছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে। এই বাহিনী আন্তর্জাতিক আকাশসীমা, জলসীমা, নজরদারি ও গোয়েন্দা তথ্য ছড়ানো সহ বিভিন্ন স্থানে হামলার জন্য প্রস্তুত থাকবে। মার্কিন কর্মকর্তারা বলছে, অভিযান মূলত মাদক চক্র দমনের জন্যই করা হচ্ছে। তবে এই মোতায়েনে এখন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভেনেজুয়েলার সরকার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ভেনেজুয়েলার মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার সরকারকে ধারাবাহিক নীতির অংশ হিসেবে এই সামরিক উদ্যোগ বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে বাংলাদেশের জুলাই সনদে জমাদানের মতামতের তারিখ বাড়ল। জুলাই সনদে মতামত জমাদানের সময় বাড়ানো হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত জমা দেওয়া যাবে। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগে তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে জুলাই সনদে মতামত জমাদানের সময় 22 আগস্ট পর্যন্ত অর্থাৎ বিকাল 3টা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ 2025-এর সমন্বিত চূড়ান্ত খসড়া দলগুলোকে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মূলত সংস্কার কমিশনের বিভিন্ন সংস্কার প্রস্তাবের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দুপর্বের ধারাবাহিক আলোচনায় 84টি বিষয়ে ঐকমত্য সিদ্ধান্ত হয়েছে এবং সনদে বাস্তবায়নে 8টি অঙ্গীকারনামা উল্লেখ করা থাকলেও বাস্তব প্রক্রিয়ায় স্পষ্ট বর্ণনা উল্লেখ নেই। মাউন্ট হারমনে বিস্ফোরণ, 7 ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলের মাউন্ট হারমনে এক বিস্ফোরণে দেশটির 7 সেনা আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, ঘটনাটি ঘটেছে একটি অভিযান কার্যক্রমের প্রস্তুতির সময়। তাদের সেনারা পুরনো সিরীয় অস্ত্র নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল। সেনাদের হাতে থাকা এই পুরনো অস্ত্র হঠাৎ বিস্ফোরিত হয়। এতে 4 জন গুরুতর আহত হয়, বাকি 3 জন সামান্য আহত হয়। আহতদের সবাইকে চিকিৎসার জন্য সাবেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি একটি রিজার্ভ ইউনিটের অভিযানের সময় ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববর্তী যুদ্ধের সময় ফেলে যাওয়া অস্ত্র অসাবধানতাবশত বিস্ফোরিত হয়েছে। এদিকে সিরিয়া ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের পথে রয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা বলছে, মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি ইসরায়েলি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও দক্ষিণ সিরিয়ার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। যদিও এর মধ্যে সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অভিযানের খবর রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, 5 আগস্ট কুনেত্রাই গ্রামীণ এলাকায় আল কাতানিয়া গ্রামের 2টি বাড়ি ভেঙে ফেলেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, এই বাড়িগুলো সামরিক অবস্থানের খুব কাছে ছিল। গত 2 বছর ধরে ইসরায়েল ও হামিদিয়া থেকে শুরু করে উম্মুল আল আজম, আল কাতানিয়া হয়ে মাউন্ট হারমনের ঢাল পর্যন্ত বিস্তৃত এলাকায় ঘাঁটি স্থাপন করে রয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের দখলদারিত্ব আরও বিস্তৃত হয়েছে। এদিকে বাংলাদেশে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে, বলল ইসি। আগামী 10 সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন বা ইসি। এই খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণের দিন শেষ হবে 25 সেপ্টেম্বর। আর প্রাপ্ত দাবি বা আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ হচ্ছে 12 অক্টোবর। আগামী 20 অক্টোবর খসড়া এবং এই সমস্ত ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে।
৩০ দিন কারাগারে থাকলে পদ হারাবে ভারতের প্রধানমন্ত্রী। নতুন বিল পাস। নতুন একটি সংবিধান সংশোধন বিল পার্লামেন্টে উপস্থাপন করতে যাচ্ছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত বিল অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি কোনো গুরুতর অভিযোগে গ্রেফতার বা আটক হয়ে টানা ২০ দিন বা ৩০ দিন কারাগারে থাকে, তাহলে তার আর পদে থাকতে পারবেন না তিনি। তাদের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বিলটি আগামী সোমবার পার্লামেন্টে উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হতে পারে। খসড়া বিলে সংবিধানের ২৩৯ এর অনুচ্ছেদে সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে, যাতে কারাদণ্ডের কারণে মন্ত্রীদের পদ চলে যায়। বিলে বলা হয়েছে, কোনো মুখ্যমন্ত্রী যদি গুরুতর অভিযোগে গ্রেফতার হন এবং টানা ৩০ দিন জেলে থাকেন, তাহলে তার পদ স্বয়ংক্রিয়ভাবেই চলে যাবে। একই নিয়ম প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য সরকারের মন্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে যে অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে তার শাস্তি ৫ বছর বা তার বেশি হতে হবে। একইভাবে অভিযুক্ত জনপ্রতিনিধি দোষী সাব্যস্ত না হলেও তাদের পদ থেকে অপসারণ করা যেতে পারে, যেমনভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের পর সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর ফলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) নতুন করে আলোচনায় এসেছে, কেননা সাম্প্রতিক অতীতে বেশ কয়েকজন বিরোধী নেতাকে গ্রেফতারের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টর ব্যবহার করা হয়েছে। পিএমএলএ এর অধীনে ইডি কাউকে গ্রেফতার করতে পারে এবং ৩০ দিনের জন্য জামিন নাকচ করতে পারে। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত আইনের অধীনে গ্রেফতার হওয়া কোনো মন্ত্রী ৩০ দিনের সীমা অতিক্রম করার পর তার পদ হারাবেন। এটি বিরোধীদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি বা রাজ্যপাল প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর পুনরায় তাদের বহাল হতে পারে। পৃথক আইনি কাঠামো দ্বারা পরিচালিত হলেও জম্মু, কাশ্মীর ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে একই বিধান প্রযোজ্য হবে। বর্তমানে গ্রেফতারের পর মুখ্যমন্ত্রীদের পদ বহাল রাখার উপায়ের কোনো নিষেধাজ্ঞা নেই। জনপ্রতিনিধিত্ব আইনে ২ বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত অপরাধে দোষী সাব্যস্ত হলে বিধায়ক বা সাংসদদের অযোগ্য ঘোষণার বিধান রয়েছে। ভারতের ইতিহাসে সাধারণত মুখ্যমন্ত্রীরা কোনো অভিযোগে অভিযুক্ত হলে পদত্যাগ করেন। উদাহরণ হিসেবে লালু প্রসাদ যাদব, হেমন্ত সোরেন ও জয়ললিতা উল্লেখযোগ্য। তবে দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে আবগারি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ না করে ৬ মাস মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তাই প্রধানমন্ত্রী পদে কেউ জেলে যায়নি। বিরোধী দলগুলো এই বিলকে কেন্দ্র করে তাদের কর্মপন্থা নির্ধারণ করবে এবং কংগ্রেসের রাজ্যসভার সদস্য অভিষেক মনু সিংভি সামাজিক মাধ্যমে বলেছেন, বিরোধী নেতাদের সহজেই গ্রেফতার করা যায় এবং ক্ষমতাসীন দলের মুখ্যমন্ত্রীরা কখনো গ্রেফতার হবেন না। এই আইনের মাধ্যমে বিরোধী দলমত দমন সহজ হবে বলে মন্তব্য করেছেন তিনি। এই বিল কার্যকর হলে ভারতের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে জেল সাজা থাকলে পদ হারানোর নিয়ম কার্যকর হবে, যা রাজনৈতিক জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।